মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন সুর ধরেছেন, বলা যায় বিপদে পড়ে। বলছেন সিএতে নাকি তারা বিরোধিতা করছেন না। তাহলে এতদিন ধরে আপনি আমি কি শুনে এলাম? হঠাৎ বলতে শুরু করেছেন এনআরসি যদি না করে তাহলে সিএতে আমাদের কোনো আপত্তি নেই, নিঃশর্ত সিএ করলে আমাদের কোনো আপত্তি নেই। আরে সিএতে শর্ত লেগেছিল কবে? প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কোনো মূল্য নেই, এক কথায় কানা কড়ি মূল্য নেই। সিএ দেশের আইন, দেশের সংসদে তৈরি হয়েছে, পাস হয়েছে, সে আইন একটি রাজ্যে বলবৎ করবেন না এমন মাথা পশ্চিমবঙ্গে কোনো রাজ্য, ভারতের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর ঘাড়ে নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও সেটা সম্ভব নয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এতদিন ধরে যাদের খুশি করতে সিএ কিছুতেই করতে দেব না বলে একটা মিথ্যে কথা সত্যি করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন, সিএ গোটা দেশে বলবৎ হয়ে যাওয়ার পর এখন কি আর তাদেরকে খুশি করবার দায় নেই? হঠাৎ সিএতে কোনো আপত্তি নেই, নিঃশর্ত হলে আপত্তি নেই, এসব আজব তত্ত্বের অবতারণা কেন? সিএতে শর্ত ছিলই বা কবে? ও তো প্রথম থেকেই নিঃশর্ত। সিএ এর আগে এনআরসির কথা ছিলই বা কবে? সে তো প্রথম থেকেই কোনোদিন ছিল না। এদেশের সংসদে সিএ নিয়ে আইন পাস হয়েছে, এনআরসি নিয়ে কিছু পাস হয়েছে, আপনারা শুনেছেন? কেউ শোনেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কানে কানে বোধহয় কেউ বলে গিয়েছে, তাই এমন আজব তত্ত্ব সামনে নিয়ে আসছেন তারা। আমার মনে পড়ছে পুরনো একটা তত্ত্বের কথা। অনেকেই বলেন 30, 25, 20, 27 নানান রকম অঙ্ক বা সংখ্যাতত্ত্বের হিসেব দেন। এ রাজ্যে সংখ্যালঘুদের ভোটের সংখ্যা, সংখ্যালঘু বলতে অবশ্য যারা নির্দিষ্ট করে একটি সম্প্রদায়কে বোঝেন, আমি তাদের কথা বলছি, তাদের ভোটের সংখ্যা। এমনিতে ভারতে যদি আপনি সংখ্যালঘু বলেন তাহলে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ বৌদ্ধরা, তারপরে জৈনরা, তারপরে শিখেরা, তারপরে সংখ্যালঘুদের মধ্যে বৃহত্তম এবং সংখ্যাগুরু ভারতের মুসলিমরা। কিন্তু কি এক অদ্ভুত কলে এ ভারতের ইন্ডি জোটের সব দল, কংগ্রেসি কালচারের সব দল সংখ্যালঘু বললেই শুধুমাত্র একটি সম্প্রদায়কে বোঝে। যা হোক, সেই সম্প্রদায়ের ওই 20, 25, 27, 30, 32% টানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যাদেরকে কার্যত অবহেলা করে এসেছেন, যাদের দিকে কার্যত ফিরে তাকাননি, আজ হঠাৎ তাদের ভোটটাই কি তার কাছে খুব দামি হয়ে উঠেছে? না হলে নির্বাচনের অর্ধেক পথেরও বেশি পেরিয়ে গিয়েছে, 7 দফার ভোট, 4 দফা শেষ। হঠাৎ মমতা আর অভিষেকের মুখে সিএ নিয়ে এমন ভালো ভালো কথা কেন? কিসের বার্তা? আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমরা এনআরসি করতে দেবো না, নিশ্চিন্তে থাকুন। এনআরসি করতে আমরা দেব না, আমরা থাকতে এনআরসি করতে দেব না, মানুষের অধিকার করতে দেব না। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না। মঞ্চ থেকে মঞ্চে জোর গলায় সিএ বিরোধিতা শোনা গিয়েছে লোকসভা ভোটের প্রচার পর্বের শুরুতেও। 4র্থ দফার ভোট থেকে হঠাৎ ছন্দপতন। এবার নাকি খানিক দুর্বল লোক দেখানো শর্তের বিনিময়ে সিএ সমর্থন। একা তৃণমূল নেত্রী নন, এক সুর দলের নবজোয়ারের কাণ্ডারির মুখেও। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেব, তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। বিজেপি ভোট পাচ্ছে না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। ভাবছেন হঠাৎ বোধোদয়? না, হঠাৎ একেবারেই না। 4 দফার ভোটে মমতা অভিষেক বিলক্ষণ টের পেয়েছেন তোষণের রাজনীতির উলট পুরাণ কাকে বলে। জীবনে কোনোদিন আমি দেখিনি 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। হজ যাত্রায় আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। যতই মনে রাখবে আপনাদের ইমানদারি
আমাদের বাংলায় অনেক শান্তিতে রেখেছে। যে তৃণমূল নেত্রীর মাঠ একসময় কানায় কানায় পূর্ণ থাকতো, এখন প্রশ্ন করলেও সে মাঠ থেকে জবাব মেলে না। কথার মাঝেই মাঠ যায় খালি হয়ে। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। মাত্র 27% সংখ্যালঘু ভোটের জন্য প্রায় 70% ভোটারকে বন্দুকের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। এরপরও মুখ বুজে থেকে মমতা বুঝিয়ে দিয়েছেন তার রাজনীতির বুকে দুটি কুসুম আসলে নামে। কাজ একটাই, বৃন্ত একটাই ফুল, আর তাতেই এবার কাল বৈশাখীর মুখে মমতার সাধের জোড়া ফুল। রিপাবলিক বাংলা। এই কাল বৈশাখীতে এবার জোড়া ফুল বেশ জোরে জোরে দুলছে, মাটি থেকে উপড়ে পড়ার আশঙ্কা। আর তাতেই কি হিন্দু ভোট ফেরাত সরাসরি এবার সিএএ কে সমর্থনের কথা। আমার আজকে প্রথম প্রশ্ন, আমার অগ্নিবাণ। তোষণের নাক পাশ, ভোটে মমতার সর্বনাশ কোটানকোট, সেই সর্বনাশ টের পেয়েই কি এবার আপ্রাণ সিএ এর পক্ষে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা একে একে পরিচয় করে দিই। আমার একদম ডান দিক থেকে তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির মুখপাত্র। আমার ঠিক পাশেই অভ্র সেন, বিজেপির অপর মুখপাত্র। আমার বাঁদিকে ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন। আরও এক অধ্যাপক আমার একেবারে বাঁদিকে মহিতোষ গায়েন। মহিতোষবাবু তৃণমূলকে সমর্থন করেন এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সুকন্যা ভট্টাচার্য, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী। আমি শুরু করি সুকন্যা আপনার কাছ থেকে। সিএ এর আগে এনআরসি হবে, আমি সিএ এর আইনটা আজকে পড়ছিলাম ভালো ভালো করে, অনেকবার করে পড়লাম, দেখলাম কোথাও চোখ এড়িয়ে গেছে কিনা। সাংবাদিক তো একটু খুঁতখুঁতে হয়ে দেখার চেষ্টা করি, লেখা নেই দেখলাম কোথাও। যে আইনটা পাস হয়েছে, বিল হয়েছিল, পাস হয়েছে, বিলেও ছিল না, আইনেও নেই। আর সিএতে কোনো শর্ত আছে এটাও কোথাও পেলাম না, নাগরিকত্বের শর্ত এটাও কোথাও পেলাম না। নিঃশর্ত করার কথাটা আসছে করতে, যা ছিল না তা আবার নতুন করে আমদানি হয় নাকি? কালিদাসের হেয়ালি মনে হচ্ছে। অনির্বাণবাবু, আজকের এই আলোচনাটাতে প্রথমেই আমি একটা কবিতা দিয়ে আরম্ভ করতে চাইছি। বেশ। तानाशाह आकर चाहेंगे हम कागज नहीं दिखाएंगे, हम कागज नहीं दिखाएंगे, हम संविधान को रोकेंगे, हम कागज नहीं दिखाएंगे, हम कागज नहीं दिखाएंगे। একটা কাগজ দিয়ে যদি আমার এখন নাগরিকত্ব নতুন করে প্রমাণ করতে হয়, তার থেকে লজ্জার আমাদের কাছে কিছু থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পাচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আনকন্ডিশনাল যদি হয়ে থাকে। আনকন্ডিশনাল তো আছে, এই এনআরসি আর সিএ দিয়ে যে আমাদের যে ভেদাভেদের রাজনীতি এখানে শুরু হয়েছে হঠাৎ করে, তার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এনআরসিটা কবে হলো দেশে? কবে হলো এনআরসিটা? 2003 সালে যখন নাগরিকত্ব আইনে 1955-এর যে আইনটা সংশোধন করার জন্য যে আইনটা হলো, তখন থেকে আমাদের এটা শুরু হয়েছে। এবং তখন সেই মন্ত্রিসভার তখন কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ কে? হ্যাঁ, তখন কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ কি? 2003 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। তখন সেই মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা এই নাগরিকত্ব আইনটা প্রথম সংশোধন করতে চাইল 2003-এ, তখন সেই মন্ত্রিসভার অংশকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা মন্ত্রী ছিলেন তো সেই মন্ত্রিসভা। হ্যাঁ, কিন্তু নতুন করে যে 19 পরে মানে এনআরসিটা নিজেই করে এসেছেন। 19 পরে যে আমাদের এখানে সংশোধনের যে বিলটা আনা হচ্ছে, 19 পরে তার এনআরসি নিয়ে কোনো যে বিলটা আনা হচ্ছে এবং যেটা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আমরা কাদের এখানে এনআরসিতে কাদের এখানে আনবো, কাদের এখানে সিএসএতে আমরা প্লিজ 2019 এর পরে আমাদের এখানে এনআরসি নিয়ে কোনো কথা হয়েছে? আর 2019 এর পরে সিএ নিয়ে প্রচুর কথা হয়েছে, হাজারবার কথা হয়েছে। সিএ পড়েছিল একটা কক্ষে পাস হয়ে, ঠিক কথা, অনেকগুলো মামলা ছিল সুপ্রিম কোর্টে। এনআরসি নিয়ে আমি বলছি, এনআরসি নিয়ে, এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, এটাকে সংশোধন বা এটাতে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াটাকে সংশোধন করতে চান, এরকম কোন প্রস্তাব কেউ এনেছেন? এখন বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসলে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা আসছে, তারা অন্য 6খানা যারা জাতি আছে তাদের ক্ষেত্রে আমরা রাজি আছি, বাট মুসলিমদের ক্ষেত্রে আমরা রাজি নই। এই যে ভেদাভেদ,
এই যেখানে কন্ডিশনটা মুসলিমদের ক্ষেত্রে একই কথাটা লেখা আছে? হ্যাঁ নিশ্চয়ই আইনে লেখা নেই। না, নতুন যেটা আইনে লেখা আছে আইনে না, নতুন যেটা বিলটা নিয়ে আসে তার মধ্যে এটা লিখে রেখেছে, তার মধ্যেই এটা আমাদের কাছে। আমি ঝন্টু বাবুকে জিজ্ঞাসা করি, আপনাদের রাজনৈতিক বিরোধিতা থাকবে, আমি একটু ঝন্টু বাবুর কাছে জিজ্ঞাসা করি। ঝন্টু বাবু, প্রথমত 2003 সালে এনআরসি যখন প্রথমবার সংশোধিত হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের, মানে যে সরকার সংশোধন করলো তার কয়লামন্ত্রী। এখন তিনি এনআরসি নিয়ে কি কথা বলছেন আমি জানি না। এরপরে এনআরসির কথা আর আসেনি, বিল হয়ে আসেনি, বিল পাস হয়ে আইন হয়েও আসেনি, এসছে সিএ। তার শর্ত হিসেবে সিএ কোথাও জোড়া হয়েছে আমি শুনিনি, আপনি শুনেছেন? না, আমি প্রথমেই বলি যে উনি আংশিক সত্যটা বললেন বা না জেনে বললেন। এখানে উনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এনআরসি সক্রিয় যে সদস্য হিসেবে পাশ করানোর দায়িত্ব যেমন ছিল, তোমার বোধহয় অনির্বাণ খেয়াল আছে, 2005 সালে উনি এক ঝাঁক কাগজ নিয়ে স্পিকারের মুখের দিকে ছুঁড়ে মেরেছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাকে তছনছ করে দিয়েছে। 1 কোটির উপরে অনুপ্রবেশকারী যারা বামফ্রন্টকে ভোট দেয়, সেখানে কেউ জিতবে না ওদের ভোটে, মনে আছে তো? অর্থাৎ যে মানুষটি দাঁড়িয়ে থেকে সংসদে বারবার চিৎকার করে বলেছে এনআরসি চাই, বাংলা শেষ হয়ে গেল, অনুপ্রবেশকারী শেষ করে দিল বাংলাকে, কোথাও খেয়াল আছে কি সরকার কোনো ডকুমেন্টস দিয়ে শ্বেতপত্র প্রকাশ করে বলেছে যে লাস্ট 13 বছরে আমরা ওই 1 কোটি আমার কথিত বাংলাদেশিদের তাড়িয়েছি? মমতা ব্যানার্জি বলেছে, তোমার মনে আছে? না। দ্বিতীয় আসলে ব্যাপারটা কি জানো তো, একটা ছড়া আছে, এখানেই জল হাওয়ায় ভ্যানিশ হয়ে গেল। না, এবার ব্যাপারটা হচ্ছে আসলে উনি কবিতা দিয়ে শুরু করেছেন। আমি একটা মানুষকে জলের মধ্যে নুনের মতো, আমি আসছি, দেখা যায় না চোখে, যে উনি তো কবিতা দিয়ে শুরু করলেন, আমি একটা লোকায়ত ইয়ে দিয়ে শুরু করলাম যে আসিলে বর্ষাকাল ছাগলে চাটে বাঘের গাল। মানে এই মুহূর্তে এক বর্ষাকাল মমতার, তাই বাঘের গালও চাটার জন্য এগিয়ে আসছে। যে প্রথম দফার ভোটের আগে তিনি ভয় দেখাচ্ছেন, প্যানিক ক্রিয়েট করছেন মানুষের মধ্যে। আমি বারবার বলছি, দেখুন ডকুমেন্টসটা বাংলায়, বহু মানুষ ইংরেজিটা ভালো করে জানে, বাংলাতেও আছে, অনলাইন ক্লিক করুন দয়া করে গুগলে গিয়ে, হোয়াট ইজ সিএ, পুরো ডকুমেন্টস যে ভারত সরকারের সংসদের যে ডকুমেন্টস, তাতে পরিষ্কার নির্যাস হচ্ছে সিএ ইনক্লুশনাল আইন, অন্তর্ভুক্তিকরণের কথা বলে, বাদ দেওয়ার কথা বলে না। এটা সহজ শর্তটা জেনে রাখুন, একাধিক অনুষ্ঠান আমরা করেছি। দ্বিতীয়, সিএতে কিন্তু গ্রস যে ক্রাইটেরিয়া, তাতে কিন্তু কোনো ডকুমেন্টসের প্রভিশন নেই। ইভেন যদি কোনো রকম শর্ত থাকে তাহলে এলাকার কোনো বয়োজ্যেষ্ঠ মানুষও সেখানে রেফারেন্সের ভূমিকা আসার জায়গা আছে, এটা জেনে রাখুন। এই বিভ্রান্তিতে যাবেন না। যিনি এই কথাগুলো বলছেন সেলফ কন্ট্রাডিক্টরি, এটাকে আদৌ বিভ্রান্তি আমি বুঝতে পারছি না, আদৌ বিভ্রান্তি, এটা ইচ্ছাকৃত বিভ্রান্তি। সেলফ কন্ট্রাডিক্টরি একজন লোক, যিনি 2005-এ বলছেন এনআরসি চাই, আজকে তিনি বলছেন এনআরসি সি এর বিরুদ্ধে, আবার এখন ইউটার্ন হয়ে বলছেন ওই যে বর্ষাকাল নেমে গেছে ওনার, প্রথম 4 দফাতেই বর্ষাকাল এসে গেছে, এবার কিন্তু ওনাকে সতর্ক হতে হবে। আবার সেই যে সেলফ কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী, এটা ইচ্ছাকৃত পলিটিক্যালি স্ববিরোধী আচরণগুলো করছেন উনি, মানুষকে বিভ্রান্ত করতে, লোক খেপাতে। আচ্ছা ঝন্টুবাবু যে বলছেন স্ববিরোধী, দেখি তার কোনো ভিত্তি আছে কিনা। তারপর আমি আপনার কাছে আসছি। আপনারা নতুন বন্ধু পেয়েছেন, সিএ তো চালু হয়ে গিয়েছে, চালু করবার জন্য আপনাদের বন্ধু লাগবে না, কিন্তু যাই হোক, বলছিলেন একজন যেভাবেই হোক, যে কোনো একটা জোরে উনি বলছিলেন চালু হতে দেবেন না, এখন থেকে আর বলছেন না, মানে বলবেন না বলছেন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত এই প্রথম দফা দ্বিতীয় দফায় কি বলছিলেন, এখন কি বলছেন, মানে প্রধানমন্ত্রীকে কিভাবে ডাকছিলেন, এখন প্রধানমন্ত্রীকে কিভাবে ডাকছেন, বা প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলছেন, আসুন একটু দেখে। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো। আরে তুই থাকবি না, তুই এনআইএ কোত্থেকে দিবি? কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে, মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। মানে তোষণ যখন মধ্য গগনে ছিল, একেবারে মাথার উপরে সূর্য আলো ছড়াচ্ছিল, সে সময় ঈদের মঞ্চ ফেরত মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তুইতুকারি করছিলেন, আজকাল রান্না করে খাওয়াতে চাইছেন। অভ্র, কেমন লাগছে আপনার? শেখ শাহজাহানের দিদি তথা রত্না বিশ্বাসের দিদি, উনি আগে অনেক ভুল বুঝিয়েছেন মানুষকে। ভুল বোঝাতে বোঝাতে উনি বুঝতে পেরেছেন যে উনি যে একদম নাম্বার 1 হিন্দু বিরোধী, এটা মানুষজন বুঝে গেছে। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, বিষয়টা আরও ক্লিয়ার হবে সিএএ নিয়ে। 15ই নভেম্বর 1950 সাল আমাদের পার্লামেন্টের রেকর্ডে রয়েছে যে পণ্ডিত নেহেরু সিএএ এর সমর্থনে কথা বলেছেন, এবং তার আগে 2-3 বছর আগেই মহাত্মা গান্ধীও কিন্তু এর সমর্থনে কথা বলেছিলেন।
এবার চলে আসি 2003 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে দাঁড়িয়ে উনি কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সমর্থনে কথা বলেছেন। তারপর আরেকটু এগিয়ে আসি 2012 সাল, আমার কাছে একদম লেটারটা রয়েছে, সিপিআইএম এর 20তম কংগ্রেস কোজিকোড, এক্স্যাক্টলি ওইখানে সিপিআইএম রেজলিউশন নিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়া উচিত, এবং তার নিরিখে প্রকাশ কারাতও কিন্তু চিঠি লিখলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে। আজকে দাঁড়িয়ে সিএএ করেছে বিজেপি তথা এনডিএ। আমার তো মনে হয় বামপন্থী, কংগ্রেসি এবং তৃণমূল কংগ্রেসি যারা এর আগে এই কথাগুলো বলেছেন তারা তো কোনো প্রতিশ্রুতিই পেয়েছেন, এর বাইরে আর কিছু পাননি। তাদেরও এখন বেরিয়ে এসে কিন্তু বিজেপিকেই সমর্থন করা উচিত, কারণ বিজেপি যা বলেছে তা করেছে। এরপর আমি একটা পরিসংখ্যান দিই। দিদি বলছিলেন কেন একটা কমিউনিটিকে বাইরে রাখা হয়েছে, কেন বাকিদেরকে বাইরে রাখা হয়নি, আপনার এটা মৌলিক প্রশ্ন ছিল। দিদি আপনি নিশ্চয়ই জানেন আমাদের পৃথিবীতে 57টা ইসলামিক রাষ্ট্র রয়েছে, এবং এই সিএএতে যে কটি দেশ থেকে সংখ্যালঘুদের আনার কথা হয়েছে, সিটিজেনশিপ দেওয়ার কথা হয়েছে, ওই সবকটি দেশই কিন্তু ইসলামিক রাষ্ট্র। যুক্তিসঙ্গতভাবে যদি ভাবেন দিদি, ওই রাষ্ট্রগুলিতে ইসলাম ধর্ম না পালন করার জন্য কিন্তু একজন মানুষ নিপীড়িত হতে পারেন, কিন্তু কোনো ইসলামিক ধর্মাবলম্বী কিন্তু ইসলাম পালন করার জন্য ওখানে পারসিকিউটেড হবেন না। এটা সাধারণ যুক্তি, আশা করব এটা প্রত্যেকে বুঝতে পারবেন। আরও একটা পরিসংখ্যান দিই, 1990 সালে আফগানিস্তানে হিন্দু এবং শিখদের সংখ্যা ছিল 2 লক্ষ, সেটা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে 378। কতটা কমে গেছে দর্শক বন্ধুরা আপনারা ভাবুন। বাংলাদেশে সেটা ছিল 22-23% এক সময়, এখন সেটা কমতে কমতে হিন্দুদের পার্সেন্টেজ দাঁড়িয়েছে মাত্র 8% লাস্ট সেন্সাস অনুযায়ী। এবং পাকিস্তানে যখন পাকিস্তান তৈরি হয় কংগ্রেসের দয়াতে, তখন 23% হিন্দু পপুলেশন ছিল, এখন কমতে কমতে সেটা দাঁড়িয়েছে 2.7%। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনির্বাণ দা সিএএ হয়েছে একদম যুক্তিসঙ্গত হয়েছে, এবং সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। মমতা দিদি দাঁড়ান, আমি আটকাইনি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাতে বোঝাতে এখানে যা পরিস্থিতি তৈরি করেছেন, উনি এখন বুঝতে পেরেছেন যে মানুষ ওনাকে প্রত্যাখ্যান করছেন, এবং পরবর্তী ভোটের যে রেজাল্ট বেরোবে উনি বুঝতে পারবেন ওনাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, ওনার দলকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তাই উনি এখন গিরগিটির মতো রং বদলাচ্ছেন, তৃণমূল কংগ্রেস গিরগিটির মতো রং বদলাচ্ছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের ভণ্ডামি প্রত্যেকের জানা। এই তৃণমূল কংগ্রেসকে বর্জন করুন, এরা আসলে সাম্প্রদায়িক শক্তি, এরা পরিষ্কার সব বুঝে শুনে মানুষকে ভুল বোঝাচ্ছে, এদেরকে ধিক্কার জানাই। আমি সুগণা কাছে উঠতে তারপরে মহিতেশ বাবুর কাছে যাবো। সুগণা সংক্ষেপে প্লিজ, তারপর মহিতেশ। হঠাৎ করে এখানে এসেই শুনতে পেলাম তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক দল। যারা এতক্ষণ ধরে শোনাচ্ছিল যে মুসলমান, আফগানিস্তান, পাকিস্তান, আতঙ্কবাদ, তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে বলছে তৃণমূল কংগ্রেস হচ্ছে সাম্প্রদায়িক দল। আসামে এনআরসি প্রয়োগ করে কিন্তু প্রায় 19 লক্ষ। একটা কথা বলুন সুকন্যা, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বললেন যে হজ চলছে, হজ শুরু হচ্ছে, এই সময় মুসলিমদের ভোট দিতে দেবে না বলে এই সময় ইলেকশন ফেলেছে বলছেন, তার ঠিক আগের দিন শনিবার বলেছেন, গত শনিবার, শুক্রবার দিনকে কেদারনাথ মন্দিরের দরজাটা খুলেছে। প্রচুর মানুষ, বিশ্বাসী মানুষ, তারা যাবেন কেদারনাথ দর্শন করতে। আচ্ছা সুকন্যা, সারা বছর কে কোথায় কোন মন্দিরে নিজের অধ্যাত্ম বিশ্বাস অনুযায়ী, ধর্ম বিশ্বাস অনুযায়ী বলছি যাবে, তার জন্য শুনুন না, কেদারনাথের দরজাটা তো সারা বছর খোলা থাকে না, জানেন নিশ্চয়ই? না সারা বছর খোলা থাকে না সুকন্যা, সারা বছর খোলা থাকে না, উল্টোটা রাম মন্দিরের দরজাটা সারা বছর খোলা থাকে, আর দক্ষিণেশ্বর মন্দিরের দরজা সারা বছর খোলা থাকে, কিন্তু এগুলো তো ঋতু অনুযায়ী বন্ধ রাখতে হয়, জানেন আপনি নিশ্চয়ই, এতটা উচ্চতায়, এবং তারপরে এত দীর্ঘ একটা সময় অ্যাক্সিডেন্টের জন্য, ওই বিরাট প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বন্ধ। বুঝলাম, তাও শুক্রবার খুলেছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বললেন না তো এই সময় হিন্দুরাও যাবে কেদারনাথে তীর্থ করতে, এই সময় ভোট ফেলেছে। মানে আপনাদের মুখে প্রথম মুসলিম শব্দটা আসে কেন? এই গায়ে মানে না আপনি মোড়লটা কেন? মানে এখনো পর্যন্ত আসাদুদ্দিন ওয়েসিও হচ্ছে, এখনো পর্যন্ত আসাদুদ্দিন ওয়েসি এআইএমআইএম এর নেতাও, যিনি কট্টর মুসলিম বলে, মুসলিম পক্ষে, সম্প্রদায়ের পক্ষে নেতা বলে পরিচিত, এবং নিজেও সেটা অস্বীকার করেন না, তিনি বলেন আমি মুসলিম স্বার্থেই রাজনীতি করি, তিনিও বলেননি হজ যাত্রা চলছে এই সময় কেন ইলেকশন ফেলালো। মমতা, আপনাদের এই আগে বাড়িয়ে খেলতে যাওয়ার কারণটা কি? দেখতে পাচ্ছি মুসলিমদের নিয়ে যে ভেদাভেদটা হচ্ছে, তার জন্যই মুসলিমরা আতঙ্ক। মানে হিন্দুদের স্বার্থ রক্ষার কোনো প্রয়োজন নেই, মানে হিন্দুদের স্বার্থ রক্ষার কোনো প্রয়োজন নেই। কেদারনাথ মন্দিরে, আচ্ছা আপনার কি মনে হয় কেদারনাথে যারা যাবে এই সময়, যারা কেদারনাথের জন্য ভোট দিতে পারবে না, তাহলে সেটা ঠিক আছে নাকি? কেদারনাথে তো লোকে যাচ্ছে, তার জন্য ভোট দিতে না পারে,
হজও তো যাচ্ছে, মোদী সরকার এবং হজও তো মোদী যাচ্ছে। গভর্নমেন্টের যেটা সুকন্যা একটা particular বেছে নিতে জায়গা, হয়তো, হয় কেদারনাথ যাব, হজ করতে যাব, অথবা ভোট দিতে যাব। যিনি কেদারনাথ বা হজে যাওয়ার জন্য ভোট দেবেন না, তিনি তো ভাই চয়েস দেবেন না, তার সঙ্গে ধর্মকে জ্বালাচ্ছেন কেন? এখানে না না না, এখানেই সমস্যা। কোনটা কোনটা সেকুলার কান্ট্রি? কোনটা 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 সেকুলার কান্ট্রি? হিন্দুদের বাদ দিয়ে নয়, কোনটা সেকুলার কান্ট্রি? হিন্দুদের বাদ দিয়ে মমতা ব্যানার্জি রক্ষা করতে বলেন না তো একবারও মুখ দিয়ে হিন্দু শব্দটা শুনি না তো, একবারও মুখ দিয়ে হিন্দু শব্দটা শুনি না তো। আমার তো এখানে এখানে একটা অবাক লাগে। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো, তারপরে মুহূর্তে আপনার কাছে আসছি। অনির্বাণ চৌধুরী কে সংখ্যালঘু? সুকন্যা কে সংখ্যালঘু? অনির্বাণ 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 আমি এই যুক্তিটা বুঝি না। অনির্বাণ অনির্বাণ আমি এই যুক্তিটা বুঝি না। সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ, সুকন্যা প্লিজ অনির্বাণ, সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ বৌদ্ধ, একবারের জন্য সুকন্যা দে ওদের নাম মনে পড়ে না? সংখ্যালঘুদের, সুকন্যা প্লিজ, সুকন্যা সুকন্যা না 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 প্লিজ প্লিজ প্লিজ, সংখ্যালঘু বললে আপনারা মুসলমান, সুকন্যা সঙ্গে সঙ্গে সুকন্যা প্লিজ প্লিজ প্লিজ, সংখ্যালঘু বললেই সঙ্গে সঙ্গে আপনাদের মুসলমান মনে পড়ে না, খ্রিস্টান মনে পড়ে না, শিখ মনে পড়ে না, জৈন মনে পড়ে না, বৌদ্ধ মনে পড়ে না, সবার আগে মুসলমান মনে পড়ে। অনির্বাণ আমার মনে হয় এটার মধ্যে একটা মেজরিটেরিয়ানিজম আছে। এরা বলেন তো, আপনারাও বলেন যে হিন্দুরা নাকি বিজেপি নাকি হিন্দুদের নিয়ে রাজনীতি করে, মেজরিটেরিয়ান পার্টি। আমি বলছি সংখ্যালঘুদের মধ্যে যারা মেজর তাদেরকে নিয়ে রাজনীতি করেন আপনারা, আপনারা গোটা ইন্ডিজোট, কিন্তু আপনার ইন্ডিজোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য বেরিয়ে যাচ্ছে অনির্বাণ, সিএকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তো ভাবভঙ্গি সুবিধার ঠেকছে না, কাকে নিয়ে দিল্লিতে সরকার করবেন? দেখুন, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, একথা পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। ওই ইন্ডিয়া জোট ভণ্ডুল করবার জন্য এসেছিলেন উনি, এখন সেটা উদ্দেশ্য সিদ্ধ হয়নি, বেরিয়ে গেছেন। আমি প্রথম কথা বলি যে আপনি কন্টিনিউ করবেন, জাস্ট একটা প্রশ্ন, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডি রাজার মধ্যে কথা হয়ে গেছে? মানে ওদেরই তো ছবি বেরিয়েছিল একসঙ্গে, তাই জিজ্ঞেস করছি। মানে একজন আরেকজনকে জানিয়ে দিয়েছেন আমরা নেই। দেখুন, এটা খুব পরিষ্কার কথা, ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা নেই। এবার আমি আজকে আপনার বেসিক প্রশ্নের উত্তরটা দিই যে নীলবর্ণ শৃগাল কতকাল তার নীলবর্ণ দেখিয়ে নিজেকে দেবতা বলে প্রমাণ করবেন? কণ্ঠস্বরটা যে বেরিয়ে পড়ছে, ছদ্মবেশ খুলে তার স্বরূপটা স্পষ্ট হচ্ছে। এখন এই সিএ নিয়ে যেদিন আইন পাস হয় সেদিন তৃণমূল সাংসদদের ভূমিকা কি ছিল আমরা জানি। 7 জন তৃণমূল সাংসদ সংসদেও অনুপস্থিত ছিলেন, তারা এই আইনের বিরুদ্ধে ভোট দেননি। এতদিন তারা এই বাইরে যে সিএ এর বিরুদ্ধে যেটা করছিলেন সেটা আসলে একটা নাটক, পার্লামেন্টে তাদের ভূমিকা সেটা প্রমাণ করে দিয়েছে। ওই রেড রোডে হিজাব পরে যে ভালোবাসার নাটক দেখাচ্ছিলেন উনি, সেই ভালোবাসার নাটকটা কাজ করছে না। অথচ উনি কোনোদিন বলেন না যে সাচার কমিটির যে সুপারিশ তার কতটা কি এ রাজ্যে উনি ইমপ্লিমেন্ট করেছেন, উনি বলেন না। উনি 22,000 মাদ্রাসার পারমিশন দেবেন বলেছিলেন, এখন কি করেন উনি কত দিয়েছেন সেটা বলেন না। এখন এই ভণ্ডামিগুলো ধরা পড়ে যাচ্ছে। আমরা আগেও বলেছি, অপর একটু আগে বলছিল মানে সিএ কে জাস্টিফাই করছিল, এবং সিএ নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, তবুও বলি যে ভারতের যে বহুত্ববাদী সমন্বয় সংস্কৃতি, সিএ আইন তার পরিপূর্ণ। এবং আহমদিয়া, আচ্ছা অনির্বাণ একটা ছোট্ট প্রশ্ন করবো, অনির্বাণ একটা ছোট্ট প্রশ্ন করবো, এই যে বহুত্ববাদী সংস্কৃতি সিএ তার পরিপন্থী, একটা ছোট্ট প্রশ্ন করছি। ধরুন এই 700-750 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে কটা ধর্মের মানুষ বসবাস করতেন অনির্বাণ? আপনি জানেন, আমার থেকে ভালোই জানেন হয়তো, তবুও জিজ্ঞাসা করছি। 700 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে কটা ধর্মের মানুষ বসবাস করতেন? তারপর যে ধর্মের মানুষরা ভারতে, অনির্বাণ, তারপর যে ধর্মের মানুষরা ভারতে এলেন, তারপর যারা যারা এলেন একে একে, মুসলিম, আগেই খ্রিস্টানরা এসছেন, সেন্ট টমাস এসছেন, তারপরে মুসলিমরা এলেন, কালে কালে অন্য ধর্মের মানুষরাও এলেন, মানে ইহুদিরা এলেন, আশ্রয় খুঁজতে পার্সিরাও এলেন এক সময়। বলছি তাদেরকে যারা যারা গ্রহণ করলো তারা কি হিন্দু ছিল না বহুত্ববাদী ছিল? দেখুন, সভ্যতা এক জায়গায় থেমে থাকে না। আমাদের যখন নাগরিকত্ব আইন, অনির্বাণ এড়িয়ে যাবেন না, অনির্বাণ এড়িয়ে যাবেন না, অনির্বাণ এড়িয়ে যাবেন না, অনির্বাণ প্লিজ, অনির্বাণ প্লিজ এড়িয়ে যাবেন না। 700 খ্রিস্টাব্দে, অনির্বাণ 700 খ্রিস্টাব্দে এই ভূখণ্ডে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। সেই সময় এই ভূখণ্ডে গোটা পৃথিবী থেকে আসা ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে তারা নিজেদের বুকে টেনে নিয়েছেন। কোনো সেকুলারিজমের সংবিধান লাগেনি, কোনো সিএ এনআরসির বিরোধিতা লাগেনি। আপনারা কি শাক দিয়ে মাছ ঢাকেন বলুন তো?
কিসের শাক দিয়ে কোন মাছটা ঢাকেন? কার্ল মার্কসের জন্মের, অনির্বাণ, কার্ল মার্কস আর সিপিআই এর জন্মের হাজার হাজার বছর আগে থেকে ভারতের মানুষ চরিত্রগতভাবে ধর্মনিরপেক্ষ, চরিত্রগতভাবে ধর্মনিরপেক্ষ। অনির্বাণ, আপনারা কিসের শাক দিয়ে মাছ ঢাকেন? কারা টেনে নিয়েছে বুকে ইহুদিদের, খ্রিস্টানদের, মুসলিমদের? উত্তরটা দিন। সংবিধান যখন, আমাদের সংবিধান প্রণেতারা তো ভারতবর্ষের যে উদারবাদী সংস্কৃতি তার কথা মাথায় রেখে নাগরিকত্বের প্রশ্নের ধর্মটাকে প্যারামিটার করেননি, এই প্রথম ধর্মটাকে প্যারামিটার করা। এবং অনির্বাণ, ট্র্যাভেস্টি অফ জাস্টিস, ট্র্যাভেস্টি অফ কনস্টিটিউশন, ঠিক এই কারণেই তারা প্রথম সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটাও লেখেননি, যেটা আপনাদের কল্যাণে অনির্বাণ রাশিয়া থেকে আসা টাকা আর সমর্থনের জন্য সিপিআই এর সমর্থন নিয়ে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সংবিধানটা সংশোধন করে ধর্মনিরপেক্ষ শব্দটা ঢুকিয়েছিলেন, তার আগে পর্যন্ত লাগেনি। তরুণজ্যোতি তিওয়ারি, আমি আসবো ঝন্টু বাড়াই। আচ্ছা ঝন্টু বাবু হাত তুলছেন অনেক, প্লিজ 30 সেকেন্ড। অনির্বাণ 30 সেকেন্ড। বাবু, এই প্রশ্নটার উত্তর আমি দেই। আসলে যেটা আমাদের অনির্বাণ বললেন যে আমাদের চরিত্রগত যেমন একটা সৌভ্রাতৃত্বের জায়গা আছে, দ্বিতীয় হচ্ছে আপনারা ভোট ব্যাংকের স্বার্থে কতটা নামতে পারেন। আমি আপনার মাঝে মধ্যে বলি আপনাদের চরিত্র হচ্ছে সেকুলার সতী সাজা। সেকুলার সতী সাজা এই কারণে বলছি, সেকুলারিজম মানে একটা সম্প্রদায়ের কথা বলা। অনির্বাণ বাবু, আপনার কার্ল মার্ক্সই তো বলেছিল তোষণ মানে শোষণেরই একটা অঙ্গ। এই আপনারাই তো লড়কে লেগা পাকিস্তান বলেছিলেন। এই আপনাকে বলছি, এই বামপন্থী নেতারা বৈচিত্র্যের কথা বলে বলে কান পাকিয়ে দিল, বৈচিত্র্যের ঐক্যের সমাধানের কথা কিন্তু কোনোদিন আপনারা বলেননি। ফলে উত্তরটা আপনারা দিতে পারবেন না অনির্বাণ বাবু, পারবেন না। আচ্ছা, উত্তরটা দিন 30 সেকেন্ডে প্লিজ। দেখুন, ধর্মনিরপেক্ষতার কথা বলা, ভৌতবাদী সংস্কৃতির কথা বলে যদি কারো কান ব্যথা হয় তাহলে আমাদের কিছু করার নেই। না, সেটা আপনার হ্যাশট্যাগ নয়। কিন্তু কথাটা তা নয়। আজকে আমি বলি সিএএ নিয়ে আমাদের আপত্তি ধর্মকে প্যারামিটার করা। আমরা ভাবি না তখন আহমেদিয়া মুসলিমদের কথা, সেটা পরের কথা। কিন্তু আজকের আলোচনার বিষয় তো সেটা নয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে সংখ্যালঘু প্রেম, সংখ্যালঘু প্রেম, সেটা ধরা পড়ে গেছে, মুখোশ খুলে গেছে। এখন উনি চেষ্টা করছেন হিন্দুদের মন পেতে, কিন্তু হিন্দুদের মন এভাবে পাওয়া যাবে না, এইভাবে নকল বেশি করে ছদ্মবেশ ধরে পাওয়া যাবে না। মুসলিম হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অনির্বাণ চৌধুরীও মনে করছেন হিন্দু ভোট পেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাল্টি। তরুণজ্যোতি তিওয়ারি, এবার কালকে আপনারা কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন মনে হচ্ছে? দুটো অ্যাসপেক্ট আছে, একটু টাইম লাগবে। দেখো, এই সিউডো সেকুলার রুদালি, এরা যে সিউডো সেকুলার রুদালিগুলো যে সেকুলারিজমের কথা বলতে পারে, মুসলিম সেন্ট্রিক সেকুলারিজমের কথা বলতে পারে, তার একটাই কারণ ভারতবর্ষে হিন্দু মেজরিটি এবং হিন্দুরা মনে করে সর্বধর্ম সম্ভবা, আমরা সব ধর্মকে সম্মান করি, এর জন্য ভারতবর্ষ আজ পর্যন্ত সেকুলার ফেব্রিক আছে। যদি না থাকতো না, তাহলে বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ অনলি ওয়ান গড অ্যান্ড নাথিং, অ্যান্ড অনলি ওয়ান গড, দ্যাট ইজ আল্লাহ। এটা নয়, আমরা সর্বধর্ম সম্ভবা বিশ্বাস করি। দেখো, এই সেকুলারিজমের কথা বলছে, অনির্বাণ বলছে, আমার দিদিরা বলছিল, একটা ছোট্ট কথা মনে করাই। 2009 সাল বামফ্রন্ট বুঝতে পারলো ওরা চলে যাচ্ছে, ফার্স্ট কাজ করলো কি, ওবিসি রিজার্ভেশন, হিন্দু ওবিসি রিজার্ভেশন, সেখানে কাচি করলো। কাচি করে কি করলো, তার একটা পোর্শন ওবিসি এ করে মুসলিমদের দিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে সেটাকে বাড়াতে থাকলো, আইন নিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়, ওবিসি এ রিজার্ভেশন করে পশ্চিমবঙ্গের ওবিসিদের অধিকার কাট করলো, কাট করে মুসলিমদের দিয়ে দিল। ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন তো পশ্চিমবঙ্গে হয়েছে, বামফ্রন্ট করেছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অ্যাসপেক্টে আজকে আলোচনা না, যেদিনকে হবে বলবো। দেখো, এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কথা শুনে আমার একটা বাংলা প্রভাব আছে, মনে পড়ে যাচ্ছে তো, ওই যে সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি, মানে কিরকম সিএ করতে দেবো না, সিএ হবে না, সিএ বন্ধ, এই আছে, কি আছে গো সিএতে? সিএতে করতে দেবো না, আমার করতে দেবো না, কিছু স্বপ্নকে না স্বপ্ন বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছিলেন সিএ করতে দেবো না, এটা সেন্ট্রাল অ্যাক্ট। কিছু স্বপ্নকে স্বপ্ন না, স্বপ্ন দোষ বলে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিল কিনা তার দলের লোকজন বলবে। সেকেন্ড অ্যাসপেক্ট আমি আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মানে ভাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বলে গেল, নাগরিকত্ব যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনারা সব অধিকার চলে যাবে। বলেছে কি বলেনি? বলেছে তো। আমি এক্সওয়াইজের কথা বলবো না, আমি তর্কের কথা বলবো না, দিদির মতো কবিতাও আমি জানি না, সেটাও বলবো না। আমি নাগরিকত্ব আইন বা সিএএ 2019-এর সেকশন 6B সাবসেকশন 3 সেকেন্ড প্রোভাইসো কি বলছে,
প্রভাইসোতে বলছে provided that a person who makes the application for citizenship under this section shall not be deprived of his right and privilege to which he was entitled to on the date of receipt of application. মানে কি, যেদিনকে সে অ্যাপ্লিকেশন করবে সেদিনকে পর্যন্ত যা যা অধিকারগুলো সে পাচ্ছিল সেগুলো থেকে ডিপ্রাইভ হবে না। মুখ্যমন্ত্রী মিথ্যা প্রচার করে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রচার করে গেছেন, লোককে ভুল বুঝিয়েছেন। কেন ভুল বুঝিয়েছেন? কারণ তো আছে। কারণ হচ্ছে তিনি মনে করেছিলেন এই সিএ নামে মিথ্যাচার করে আমার ওই যে বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা অত্যাচারিত হিন্দু ভাই বোন যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, কারণ নাগরিকত্ব নেওয়ার আইন না, দেওয়ার আইন, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই চোরেদের গর্জন মানুষ শুনে নিয়েছে এবং 4 দফায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে বাংলার মানুষ চোরেদের বিসর্জন দিচ্ছে। তার জন্য আজকে বলছে সিএ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি যদি নিঃশর্তই তো ছিল। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় না পোস্ট ডক্টরেট ইস্ট জর্জিয়া থেকে ডক্টরেট করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জালিয়া আইআইপিএম ক্লাস 12 তো পাস করেছিলেন। ন্যূনতম শিক্ষা বলবেন, দিদি আছেন এখানে, দিদি আইনজীবী, দিদি কাকে সমর্থন করে আমি যাব না, আমি দিদিকে জিজ্ঞেস করবো দিদি একটু মোবাইলটা খুলুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা একটু খুলুন মোবাইলে, খুলে সেকশন 6B সাবসেকশন 3 সেকেন্ড প্রোভাইসো পড়ে দর্শককে বলুন 1 নম্বর, আর সেকেন্ড সিএ আইনটা দেখে আমাকে বলুন এই আইনের মধ্যে মুসলিমদের নাগরিকত্ব কীভাবে নেওয়া হবে, মুসলিমদের নাগরিকত্ব কীভাবে চলে যাবে, এইটুকু খালি বলে দিন। বেশ আমি আসবো সে কথাটা, কিন্তু তার আগে শান্তনু ঠাকুর কিছুদিন আগে আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায় গিয়েছিলেন তার নির্বাচনী প্রচার কভার করতে, সেখানেই সিএ প্রসঙ্গ এসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বারবার বলছেন যে শর্ত করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে এই রাজ্যে শান্তনু ঠাকুর সেই প্রসঙ্গে কি বলেছিলেন, এই শর্তের বিষয়টা একবার শুনে নিই আমি, তারপর মহিতেশবাবু আপনার কাছে আসছি। শান্তনু ঠাকুরের বক্তব্য। প্রথমে যে সমস্যাটা ছিল সিএ পোর্টালের যে ওয়েবসাইটটাতে, যে ওখানে ঢুকলে বাংলাদেশের ডকুমেন্টারিটা লাগছিল, কিন্তু আমি নিজে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি, কথা বলে এই ম্যাটারটাকে সলভ করেছি যে যদি পারসিকিউশন হয় তাহলে মানুষ নিশ্চয়ই তার ঘর জ্বালিয়ে দিলে সে নিশ্চয়ই ডকুমেন্টস নিয়ে আসতে পারবে না। এটাকে আমরা করে দিয়েছি যে এখন যে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে উইদাউট এনি ডকুমেন্টস। আমি মহিতেশবাবু এইখানে আসবো আপনার কাছে। এইখানটাতে আমার প্রশ্ন, এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিঃশর্ত, তো শুরু থেকেই নিঃশর্ত ছিল, তাহলে 4টে দফা লেগে গেল কেন এটা বুঝতে? প্রথমেই আমি বলে নিই, আমি কিন্তু কারো বলার সময় কোনো কথা বলিনি, আমি একটু কথা বলবো, কতগুলো কথা হলো সাম্প্রদায়িকতা নিয়ে, সেগুলো নিয়ে বলি। এখন নিঃশর্ত স্লো পয়জনিং পলিটিক্স, একটা নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে এটা বলছেন প্রথমে লাগবে না, কিন্তু পরে কিন্তু শান্তনু ঠাকুর নিজে করে দেখুন, আগে শান্তনু ঠাকুর নিজেই করেননি, উনি বলছে আমি করব, আগে তো দেখান। আর একটা কথা বলি, সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠলো, বিষয়টা হচ্ছে কি, আপনারা ঔরঙ্গজেবকে জানেন, ঔরঙ্গজেব কি করেছিলেন? ঔরঙ্গজেব ভারতবর্ষটাকে দারুল হারব থেকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। নরেন্দ্র দামোদর মোদী হিন্দুত্বের তাস খেলে, হিন্দুত্বের তাস দিয়ে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছেন, এবং শুধু তাই নয়, তিনি সাম্প্রদায়িকতার জিগির দেখিয়ে, অর্থাৎ কমিউনালিজম, ভারতবর্ষকে হিন্দু মুসলিম একটা বিভেদের রাজনীতি করে দিয়ে, এবং মিথ্যাচার আপনারা জানেন, কারণ সিবিআই ধরেননি কেন? নীরব মোদী, বিজয় মাল্য, এরা কোটি হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে ধরেনি। বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্ব বৃদ্ধি, ভোট হয়ে গেছে, নরেন্দ্র মোদী বুঝে গেছেন না, আমি ডিস্টার্ব করিনি কারোর সময়, নরেন্দ্র মোদী বুঝে গেছেন। আর সন্দেশখালীতে কি করেছেন? মা দিবসে মায়েরা, সন্দেশখালীর মায়েরা, আমার কাছে ছবি আছে, শ্রেয়মজ্ঞান নামে একটি নিরীহ তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে লাঠি, ঝাঁটা, জুতো সমস্ত দিয়ে মেরে, বেদম মেরে, মধ্যযুগীয় বর্বরতা দিয়ে এরা আবার বাংলায় আসবে, বাংলার প্রতিটা ঘরে ঘরে, বাংলার জায়গায় এই মধ্যযুগীয় বর্বরতা চালু করবে নরেন্দ্র মোদীর বিজেপি। আমরা 200 খাবো না, এই জন্য আমি ঘড়ির দিকে নজর রাখছিলাম, মহিতেশবাবু প্রায় মিনিট 2 টানা বললেন
কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ সিএ প্রীতির বাইরে বাকি সবটা বললেন। দাদাকে প্রশ্ন আমাকে বলুন, দেখো আমি উনাকে প্রফেসর হিসাবেই জানতাম, প্রফেসর হিসাবে পরিচয় হলো কিছুক্ষণ আগে। টিয়া পাখির ব্যবসা কবে থেকে শুরু করেছে আমি জানি না, যে এটা করে দেবে, এটা হতে পারে, এটা হবে। এই টিয়া পাখির ব্যবসা ওই শিয়ালদা স্টেশন, তারপর হাওড়া স্টেশনের বাইরে লোকজন বসে, দাদা এই কাজটা করে বলে আমার জানা ছিল না। প্রথম। সেকেন্ড, ঔরঙ্গজেবের কথা বললে, হ্যাঁ আমরা তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তারই উত্তরসূরি, ওই ঔরঙ্গজেবেরই উত্তরসূরি, যে বেসিক্যালি হিন্দু শূন্য করতে চেয়েছিল, এবং যারা গজওয়ায়ে হিন্দের কথা বলে মুখ্যমন্ত্রী তাদেরই উত্তরসূরি, যারা পশ্চিমবঙ্গে হিন্দুদের অপ্রেস করে মুখ্যমন্ত্রী তারই উত্তরসূরি। বেশ বৃদ্ধ মোদী শেষ পর্যন্ত বললেন দাদা দাদাকে একজন শুনলাম যে শিয়ালদা স্টেশনের কাছে টিয়া পাখি নিয়ে বসতে বলছেন। আমার তো এখানে এসে মনে হচ্ছে আমি কয়েকজন জ্যোতিষীর মাঝখানে এখানে বসে আছি, কয়েকজন জ্যোতিষীর মাঝখানে এখানে বসে আছি। যারা বলছে উনি বলছেন হতে পারে, হবে, হতে পারে, পাশেই বসে আছে, আপনার পাশে বসে আছে জ্যোতিষী, দেখান না, আপনি তো জ্যোতিষী, বলছে জ্যোতিষী আপনার পাশে বসে আছে। ধন্যবাদ জানাবো ভাই, তোমাদের সাথে আমার 4 জনের পরে দেখা হবে। আরে 200 তো ছেড়ে দিন, সুকন্যা সবথেকে বড় রাজনৈতিক জ্যোতিষী মমতা নিজে, সুকন্যা সবথেকে বড় রাজনৈতিক জ্যোতিষী মমতা নিজে, না হলে 4 দফা বেরোনোর পর ওদিকে অনির্বাণ হাত তুলছেন। আমরা আসবো 1 মিনিট সুকন্যা, একটাই কথা বলছি, হারবার 400 পার না, ওদের হিসেবে একটু ভুল হচ্ছে, হারবার 400 পার না, বারবার 420 পার। বেশ, আমি এবার অনির্বাণের কাছে একবার যাবো 30 সেকেন্ডের জন্য। অনির্বাণ আমি আপনার কাছে আসছি 30 সেকেন্ডের জন্য। আমার একটাই প্রশ্ন, অনির্বাণ একটু ভেবে চিন্তে উত্তর দেবেন। ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাস ভুলে ক্ষতবিক্ষত, আপনারাও তার মাসুল গুনছেন, রক্তাক্ত হচ্ছেন প্রত্যেক নির্বাচনে। আমি অন্যভাবে বলছি না, মানে নির্বাচনে রক্তাক্ত হওয়া বলতে যেটা বোঝায়। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার 4 দফায় বুঝলেন, মোট 7 দফার ভোট। আপনারা কি 7 দফা পেরোলে বুঝবেন সিএ বিরোধিতা করা ভুল ছিল, আবার একটা বড় নোট তৈরি হবে ঐতিহাসিক ভুলের? না দেখুন, সিএ নিয়ে আমাদের বেসিক অবস্থান আমরা এর আগেও বলেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিপোক্রিটের পলিটিক্স তো করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে একরকম ভূমিকা পালন করছেন তার সাংসদরা, আর উনি বাইরে একরকম বলছেন, তারপরে এখন আবার আর একরকম বলছেন। এরকম রাজনীতি আমরা করি না। আমাদের পরিষ্কার কথা যে সিএএ নিয়ে আমাদের যে তাকে ধর্মকে প্যারামিটার করে যে আইন পাস করা হয়েছে, তাতে নাগরিকত্ব আইনে সংবিধানের যে আগে নাগরিকত্ব আইন ছিল তাকে খর্ব করা হয়েছে, ভারতের সংস্কৃতিকে খর্ব করা হয়েছে। এটা ভুলের কোনো ব্যাপারই নয়। আমরা খুব সচেতন ভাবে এবং যুক্তিগত ভাবে নৈতিক ভাবে বিরোধিতা করছি। আচ্ছা বেশ, আচ্ছা 30 সেকেন্ড শেষ হয়েছে, আমি অব্রকে সুযোগ দেবো। রাজনীতিকে আমরা ঘৃণা করি। বেশ, 30 সেকেন্ড শেষ হয়েছে, অব্র যেহেতু সাম্প্রদায়িকতা 30 সেকেন্ডের জন্য, হ্যাঁ যেহেতু সাম্প্রদায়িকতা নিয়ে কথা তুললেন অধ্যাপক মহাশয়, আমি ওনাকে দুটো তথ্য দিয়ে তারপর সাম্প্রদায়িকতা কি সেই নিয়ে আসছি। ইন্দিরা গান্ধী উগান্ডা থেকে আগত হিন্দুদের কিন্তু আমাদের রাষ্ট্রে সিটিজেনশিপ দিয়েছিলেন। ঠিক তারপরে রাজীব গান্ধী শ্রীলঙ্কা থেকে আগত তামিলিয়ানদেরও কিন্তু এখানকার সিটিজেনশিপ দিয়েছিলেন। এবার আপনার যে যুক্তি আপনি দিলেন আমি মাথামুন্ড বুঝতে পারিনি, হয়তো আমি একটু কম শিক্ষিত, বিজেপি করি তো, কিন্তু আপনি যদি বুঝিয়ে দিতে পারেন যে তাহলে কি ইন্দিরা গান্ধী তথা রাজীব গান্ধী এরাও নাম্বার 1 সাম্প্রদায়িক, এরাও তো হিন্দুদেরকে এখানে সিটিজেনশিপ দিলেন, তো আপনার কথাগুলোর না কোনো ভিত্তি থাকছে না। আর ইফস অ্যান্ড বাটস, যদির কথা নদীতে আমি বলবো থাকুক, সবচেয়ে বড় সাম্প্রদায়িক শক্তি তৃণমূল কংগ্রেস, কারণ কোন ভিত্তি না নিয়ে এরা পরিষ্কার মানুষদেরকে ভয় দেখাচ্ছে এবং সাম্প্রদায়িক লাইনে মানুষদেরকে ভয় দেখাচ্ছে। এর থেকে বড় সামাজিক বিষ আর কিছু হতে পারে না। বেশ, আমি সাধারণ মানুষের কাছে প্রত্যেক দিন যেভাবে পোল কোয়েশ্চেন রাখি, উত্তর দেওয়ার সুযোগ পাবেন, আরেকটু বলার সুযোগ পাবেন মহিতোষ বাবু। আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম আজকের জন্য আমার প্রশ্ন ছিল, পোল কোয়েশ্চেন ছিল, মমতাকে আর কি বিশ্বাস করেন না হিন্দুরা? আমার প্রশ্ন ছিল আমার আজকের পোল কোয়েশ্চেন। আমি এই প্রশ্নের উত্তর দেখাবো মানুষ কিভাবে দিয়েছেন, তার আগে একবার এখানকার মত নিতে চাই। মমতাকে আর বিশ্বাস করেন না হিন্দুরা। 4 দফা ভোটের পর মমতা বলছেন সিএ মানতে রাজি যদি নিঃশর্ত হয়, আর সবাই আমরা জানি শুরু থেকে ওটা নিঃশর্ত হয়ে আছে। সুকন্যা, এটার উত্তরে কিছু বলবেন কি? এই পোল কোয়েশ্চেনের রায় আমি নেব, মানুষ কি বলেছেন ফেসবুকে, এক্স হ্যান্ডেলে এবং ইউটিউবে, কিন্তু তার আগে আপনাদের মত জানতে চাই। হঠাৎ করে এই পাল্টির কারণ কি? এটা হিন্দুদের বিশ্বাস হারিয়েছেন আপনারা? পাল্টি কোথায়? উনি
দেখুন আসামে যখন এটা লাগু হয়েছিল এনআরসি, তাহলে কি ধোঁকা দিচ্ছেন? না একদমই না, ধোঁকাও দিচ্ছে না, পাল্টিও খাচ্ছে না। উনি ওনার পয়েন্টে একই জায়গায় আছেন। যখন আসাম থেকে যখন 19 লক্ষ লোককে রাজীব গান্ধীর উনি আসামের কথা বলছেন, আসামের কথা বলছেন। অপর্ণা তরুণজ্যোতি কে উত্তর দেবে? অপর্ণা তরুণজ্যোতি, তরুণজ্যোতি দিদি বলছেন আসাম অ্যাকর্ড যখন সাইন হলো, আচ্ছা উত্তরটা না না, আসাম অ্যাকর্ড যখন সাইন হলো, আসাম অ্যাকর্ড রাজীব গান্ধীর মন্ত্রিসভায় উজ্জ্বল করেছিলেন যে নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আসাম নিয়ে কথা বলছেন। আচ্ছা আমি ধরে নিলাম বেশ কিছু বাঙালির অসুবিধা হয়েছে আসামে, পরবর্তীকালে সলভ হয়েছে। তাদের কাগজগুলো তো পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। 6 লক্ষ হিন্দুর কাগজ পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। কেন পাঠায়নি? পশ্চিমবঙ্গ হিন্দুদের ওবিসি রিজার্ভেশনে কোটা কেটে মুসলিমদের দেওয়া হলো। আমি শেষবারের জন্য জন্টু বাড়াই শেষবারের জন্য আপনার কাছে, মমতা কি হিন্দুদের বিশ্বাস হারিয়েছে? নাহলে হঠাৎ করে 4 দফার পরে স্ট্যান্ড চেঞ্জ করেন? দেখো আমি বলছি তো যে মমতা ব্যানার্জি তো সবাই গোলমেলে কথা বলে মানুষকে ভয় দেখান, আমি ফিয়ার সাইকোসিস তৈরি করেন। কিন্তু ফিয়ার সাইকোসিসের সমাজতত্ত্ব বলছে কখনো কখনো সেটা নিজের উপরে অ্যাপ্লাই হয়, যখন নিজের আয়নার সামনে নিজেকে ভয় পায়। মমতা ব্যানার্জি কিন্তু পাল্টা নিজে ফিয়ার সাইকোসিসে ভুগছেন। তা না হলে 4 দফা। দ্বিতীয় হচ্ছে আমি শুধু তৃণমূলকে ভয় পাচ্ছি করছি না, বামেদের তাদের ইতিহাস বলছে, তুমি আলোচনা করছিলে ওরা জাতিসত্তার আন্দোলনকে স্বীকৃতি দিতে গিয়ে গোর্খাদের জন্য আল্লাহ প্রভিন্স চেয়েছিল, এখন সেই গোর্খার ল্যান্ডের বিরুদ্ধে ওরা কথা বলে। ওদের এডওয়ার্ড শহীদ এখনো মাটিতে প্রয়োগ করতে সময় লাগবে, সময় লাগবে একটুখানি। আমি সাধারণ মানুষের উত্তরটা শুনবো। সাধারণ মানুষের কাছে যে প্রশ্ন রেখেছিলাম, যে পোল কোয়েশ্চেন আপনাদের দেখালাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কি বিশ্বাস হারিয়েছেন হিন্দুরা? কে কি উত্তর দিলেন? ফেসবুকের দর্শকরা 85% মনে করছেন হ্যাঁ মমতাকে আর বিশ্বাস করেন না হিন্দুরা, 15% অন্য কথা মনে করছেন। এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো, এখানে কে কি মনে করছেন? এখানে 79% মনে করছেন হ্যাঁ মমতাকে আর বিশ্বাস করেন না হিন্দুরা, 21% অন্য কথা মনে করছেন। আর এবার ইউটিউবের পরিসংখ্যা, 2 ঘন্টায় 33,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 90% বলছেন, মানে প্রায় 30,000, 33-এর মধ্যে প্রায় 30,000, 90% মনে করছেন মমতাকে আর বিশ্বাস করেন না হিন্দুরা, 10% অন্য কথা মনে করছেন। আমি শুধু একটা কথা বলেই শেষ করব। সাম্প্রতিক সময়ে কিছু কিছু বিশেষজ্ঞ, সবাই নয়, কিছু কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ, জন্টু পরাইকরা জানবেন তাদের কথা, যারা এই কাজটা করছেন, একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করেছেন, যারা বলছেন যে ভারতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যে ট্রেন্ড থেকে কেউ নিজেকে বাইরে রাখতে পারছে না। তাই রাহুল গান্ধী হন বা কমলনাথ, একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে শিব মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, ভবানী মন্দিরে চক্কর কাটতেই হচ্ছে। তার কারণ গর্ব সে কাহো হাম হিন্দু হ্যায়, এটাই এখন ভারতের কথা। আর এটা বলবার জন্য 90-এর দশক পর্যন্ত মধ্যবিত্তের ড্রয়িং রুমে মুখ লুকিয়ে বসে থাকা মানুষগুলো এখন সগর্বে এই কথাটা বলতে গিয়ে আর পিছপা হচ্ছেন না। 4 দফা নির্বাচন পেরোনোর পর পশ্চিমবঙ্গে যাত্রায় মমতা অভিষেক এটা বুঝতে পেরেছেন। বামেরা কবে বুঝবেন আমি জানি না। আরও একটা পার্টি কংগ্রেস, ঐতিহাসিক ভুল, আবার নোট। তবে এই মুহূর্তে ভোটে ভাগ্য হিন্দুদের ক্ষেত্রে অন্তত এদের সঙ্গ দেবে না বলেই আমার ধারণা। অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলার রুনা স্টুডিও থেকে অনির্বাণের অগ্নিবাণ আজ পর্যন্ত। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।